নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠান সুস্বাস্থ্য। শীত, গ্রীষ্ম বা বর্ষা, চুল পড়ার সমস্যা, 12 মাসই চুল পড়ার সমস্যায় আমরা ভুগতে থাকি। কিন্তু সমস্যা থাকলে তার সমাধানও তো খুঁজতে হবে। আজকের আলোচনায় তার সমাধান খোঁজারই চেষ্টা করব আমরা। আলোচনায় আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন ডাক্তার কৌশিক লাহিড়ী, চর্মরোগ বিশেষজ্ঞ, এবং রয়েছেন অধ্যাপক ডাক্তার অভিষেক দে, চর্মরোগ বিশেষজ্ঞ, চর্মরোগ বিভাগ, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল। নমস্কার, আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে স্বাগত। এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, তাই আপনারা আমাদের সঙ্গে ফোনে কথা বলতে পারবেন। ফোন নম্বর আপনারা টিভির পর্দাতে দেখতে পাচ্ছেন, আর এই অনুষ্ঠানটি এখন ইউটিউবেও সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে বন্ধুরা, চলে যাই আমাদের আজকের আলোচনাতে। ডক্টর লাহিড়ী, আমার প্রথম প্রশ্ন আপনার কাছে। এই যে আমরা বলি যে চুল পড়ার সমস্যা, কিন্তু সবার আগে জানা দরকার আমাদের চুল পড়ে কেন? দেখুন, বিভিন্ন কারণে চুল পড়তে পারে। সেটা কি ধরনের চুল পড়া সেটা আমাদের আগে দেখতে হবে। সেটা পার্মানেন্টলি চুল পড়ে যাচ্ছে নাকি টেম্পোরারি কোনো কারণে চুল পড়ছে, আর চুলটা পড়ছে কার, সেটা একজন পুরুষের চুল পড়ছে না একজন মহিলার চুল পড়ছে, কোন বয়সে চুল পড়ছে, এই প্রত্যেকটার আলাদা আলাদা কারণে চুল পড়ার ব্যাপার থাকে। যেটা পার্মানেন্ট চুল চলে যাওয়া সেটা কিছু অসুখে হতে পারে, সেখানে স্কারিং অ্যালোপেশিয়া হয়, চুলের যে হেয়ার ফলিকল যেটা সেগুলো চলে যেতে পারে, বা আমাদের অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া, পুরুষের যেটা টাক পড়া, মানে আমাদের প্রকৃতি সবাইকেই ওই জটায়ু বা একেনবাবু বানিয়ে দেওয়ার চেষ্টা করেন সেইটা। আর মহিলাদের চুল পড়ছে না পুরুষদের চুল পড়ছে, তার কারণ যেটা বললাম, ছেলেদের বেশিরভাগ সময় যেটা কারণ সেটা হচ্ছে বংশগতি, আর মেয়েদের কোনো না কোনো একটা ইন্টারনাল কারণ থাকে, সেটা হরমোনাল হতে পারে, সেটা কোনো একটা জিনিসের ডেফিসিয়েন্সি থেকে হতে পারে, থাইরয়েড বা আয়রন ডেফিসিয়েন্সি থেকে হতে পারে, বা কোনো অসুখের কারণে হতে পারে। আর এছাড়া কোন সময়ে চুল পড়ছে, একটি বাচ্চার যদি মাথায় গোল টাকের মতো উঠে যায় সেটা একটা কারণে চুল পড়া। তাই জন্য আমাদের চুল পড়ছে কেন কথাটা, মানে মাথায় যতগুলো চুল আছে উত্তর বোধ হয় ততগুলো, তাই জন্য এক কথায় উত্তর দেওয়া সত্যি খুব মুশকিল। ডাক্তার দে, চুল তো পড়েই, যখন আমরা চুল ছাড়াই চিরুনিতে কিছু চুল এসেই যায়, চুল পড়াটা একটা সময় পর্যন্ত মনে হয় স্বাভাবিক, তাহলে অস্বাভাবিক কখন? এটা একদম ঠিক কথা। সেই জন্য চুল পড়াটা কিন্তু নিয়ম, প্রকৃতির নিয়ম, কেননা আমাদের চুলগুলো সাইক্লিক্যাল অর্ডারে থাকে। সো আমাদের কিছু কিছু গ্রোয়িং ফেজ থাকে যেটাকে আমরা অ্যানাজেন বলি, তারপরে যখন টিলোজেন ফেজে এসে যায় তখন হেয়ার শেড করে আস্তে আস্তে। তো সেটার মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই, কিন্তু বিভিন্ন কারণে সেটা কখনো ভাইরাল ইনফেকশন, যেমন করোনার পর অনেকে দেখেছে, বা ডেঙ্গির পরে অনেকে দেখতে পাওয়া যায় এরকম ভাইরাল ইনফেকশন পর বডি অ্যাকিউট শকে চলে যায়, তখন এক ধরনের চুল পড়ে, বা কোনো ক্রনিক সমস্যা, কোনো আয়রন ডেফিসিয়েন্সি বা কোনো হরমোনাল প্রবলেমের জন্য একটু লম্বা টাইমের জন্য চুল পড়তে পারে। তো চুল পড়াটা নর্মাল, কিন্তু আমরা বলি এমনকি 100টা পর্যন্ত চুল দিনে পড়াটাও নর্মাল। কিন্তু যখন চুল অস্বাভাবিকভাবে বেশি পড়ে, এটা স্বাভাবিক নিয়মের চেয়ে বেশি পড়ে এবং অ্যাটলিস্ট 6 সপ্তাহ বেশি সময় ধরে পড়ে, সেইখানে আমাদেরকে একটুখানি ডাক্তারবাবুদের হেল্প নিলে সুবিধা, বিকজ তারা কারণটা নির্ধারণ করে আপনাকে প্রপার ট্রিটমেন্ট করবেন। যেমন ডক্টর লাহিড়ী বললেন যে অনেক রকমের সমস্যা আছে, তো যতক্ষণ না কারণ নির্ধারণ করছে, কোনো একটা শু ফিট ফর অল টাইপের নেই, কারণটা নির্ধারণ করে ট্রিটমেন্ট করলে অনেক ভালো পাওয়া যায়। এটা একটা পার্ট, কিন্তু আরেকটা দেখা যায় চুল পড়ছে না বেশি, কিন্তু চুল ধীরে ধীরে গায়েব হয়ে যাচ্ছে। যখন যেটা ডাক্তারবাবু বললেন যে মেল প্যাটার্ন হেয়ার লস বা ফিমেল প্যাটার্ন হেয়ার লসের ক্ষেত্রে কিন্তু এইটা একটা বড় সমস্যা, যে চুলের থিনিং হচ্ছে, চুল সেভাবে পড়ছে না কিন্তু চুলের গ্রোথ হ্যাম্পার হচ্ছে, এবং কিছু কিছু পার্টিকুলার এরিয়া থেকে চুল থিন হয়ে যাচ্ছে, এটাকে আমরা প্যাটার্ন হেয়ার লস বলি। বেশ, আমরা শুনলাম যে ছেলেদের এবং মেয়েদের কারণগুলো একটু একটু আলাদা। ডক্টর লাহিড়ী, এবার আপনার কাছে আসবো। আগে ছেলেদের কথাতেই আসি। ছেলেদের চুল পড়ার কারণটা কি? আমি ডক্টর দে যেটা বললেন তার থেকে একটু টেনে বলছি। যেমন আমাদের মাথায় প্রায় 1 লক্ষ মতো চুল থাকে, মানে ইডেন গার্ডেনে যত লোক আগে বসতো তত, তার থেকে 100টা লোক উঠে গেল বা 100টা লোক ঢুকলো, তাতে আমরা সত্যি কিছু বুঝতে পারি না। কিন্তু সত্যি বিশ্বাস করুন, প্রত্যেক দিন সখানেক চুল পড়ে, ও যেটা বললো। এবার অস্বাভাবিক চুল পড়ার একটা ব্যাপার হচ্ছে ছেলেদের, যেটা আপনি জানতে চাইছেন, সেটা হচ্ছে অ্যান্ড্রোজেনিক হেয়ার লস বা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া। সেটা হচ্ছে প্রত্যেক পুরুষ মানুষ, এটা যে হবেই তার কোনো কারণ নেই, কিন্তু একটা বয়সের পরে সেটা
16-17-18 পর থেকে একটা টিপিক্যাল প্যাটার্ন তৈরি হতে শুরু করে, সেটা ফ্রন্টাল হেয়ার লাইনে হতে পারে এবং আমাদের মাথার পেছন দিকেও হতে পারে। সেটা সাধারণত তাদের বংশের যে প্যাটার্ন সেটা ক্যারি করতে থাকে। এটা যে খুব আটকে দেওয়া যায় বা এটাকে যে একদম বন্ধ করে দেওয়া যায় তা নয়। সেটা যদি হতো তাহলে পৃথিবীর কোনো মানে যারা একেবারে ক্রোড়পতি তাদের মাথায় টাক থাকতো না। তা টাক পড়ে গেলে সেটা সারানো যায় না, কিন্তু টাক পড়াটাকে আটকে রাখা যায় অনেক বছর, এবং সেটা সম্পূর্ণভাবে ছেলেদের কিন্তু বংশগতির কারণেই সেটা নির্ধারিত হয়। আচ্ছা, অর্থাৎ আটকানোটাকে মানে পড়বে এটা অবশ্যম্ভাবী, সেটাকে আমরা বিলম্বিত করতে পারি। অবশ্যই বিলম্বিত করতে পারি। হ্যাঁ, আমরা বোধহয় একটা ছবিও দেখে নিতে পারি এই সুযোগে। যেমন একটা যেটা বলছিলেন আমরা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বলি বা মেল প্যাটার্ন হেয়ার লস, আপনি দেখতে পাচ্ছেন ছবিতে যেটা প্যাটার্নে সামনে থেকে মাথার মাঝখান থেকে সাইডগুলো থেকে কমতে শুরু করেছে, কিন্তু দেখুন যেটা একদম মাথার যে সাইড থেকে বা পিছনের দিকের হেয়ার আমরা যে সেই হেয়ারগুলো কিন্তু কমছে না, সামনে থেকে এবং সামনে যে হেয়ার লাইনটা আস্তে আস্তে রিসিড করছে, আর কারো কারো ক্ষেত্রে একদম মাথার মাঝখান থেকে একটা আমরা যেটা চাঁদি বলি সেখান থেকে একটা টাক পড়তে পারে। আর এইটা যদি একটু দেখে নেওয়া যায় যে এই প্যাটার্নটা ধীরে 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 কেমন করে প্রোগ্রেস করে। এবার এখানে দেখতে পাচ্ছেন যে প্রায় 7টা স্টেপে ধীরে ধীরে করে হেয়ার থিন হচ্ছে। যেমন আমার দাদুর ক্ষেত্রে বলা যায় যে একদম গ্রেড 7-এ ছিলেন, তার পিছন দিকে আর সাইডের দিকে চুল ছিল কিন্তু মাথার মাঝখানে একেবারেই চুল ছিল না। আমি ওই পথে যাচ্ছি কিন্তু একটু দূর আছে এখনও সেই পথে যাওয়ার। আপ টু গ্রেড 2 কিন্তু আমাদের নর্মালি ধরে না হয়, সেই পর্যন্ত কিন্তু এটা মেল প্যাটার্নের মধ্যেই পাওয়া যায়। ছেলেদের একটুখানি সামনের দিকে হেয়ার লাইনটা রিসিডেড হবে মেয়েদের তুলনায়, বা একদম গোল মতো যে মেয়েদের হেয়ার লাইন সেটা আমাদের ক্ষেত্রে হবে না, একটু খাঁজ থাকবে দু সাইডে, এই পর্যন্ত নর্মালি থাকে। এই গ্রেড 3 থেকে যখন আস্তে আস্তে করে চুলটা এগিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা ধরি যে হয়তো আমাদের এটাও আমি বলবো না কোনো রোগ না, কিন্তু এইটা যে লুকসটা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সেটা তারা হয়তো ভালো লাগছে না, এবং এটার মধ্যেও কালচারাল ডিফারেন্স আছে। আমরা দেখেছি অনেক কালচারে এটা খুব ইজিলি অ্যাকসেপ্টেড, কিন্তু আমাদের ইন্ডিয়ার মতো দেশে আমাদের কিন্তু দেখা যায় যে হয়তো এই টাকটাকে ছেলে মেয়ে নির্বিশেষে খুব একটা পছন্দ করছে না, এবং তার ফলে তার ট্রিটমেন্ট করা যায়। এবং ট্রিটমেন্ট করলে আমরা যেটা ডাক্তারবাবু বললেন যে আমরা এটাকে স্টপ করতে পারি। যে গ্রেডটা দেখতে পাচ্ছেন এই 3 থেকে 4, 4 থেকে 5, এটা হয়তো নিয়তির নিয়ম, কিন্তু সেটাকে স্টপ করা যায় এবং কিছুটা পার্শিয়ালি রিভার্সও করা যায়। তো এই পর্যন্ত আমরা সম্ভব এটাকে ভালো করা। এই জন্য যত আর্লি আমরা গ্রেডে ট্রিটমেন্ট করবো, গ্রেড 3-তে ট্রিটমেন্ট করতে পারলে সবচেয়ে ভালো রেজাল্ট, তারপরে গ্রেড 4 যত 6-7-এর দিকে যাবে তত সার্জিক্যাল মোডালিটি ছাড়া ভালো রেজাল্ট দেওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায়। ডক্টর লাহিড়ী, বয়সের সঙ্গে কি এই যে হেয়ার লাইনের যে চেঞ্জটা তার কোনো যোগাযোগ আছে? হ্যাঁ, সেটা তো ডক্টর দেব বললেনই। ওই যে গ্রেড 1 থেকে গ্রেড 7 পর্যন্ত সেটা বয়সের সাথে সাথে দাদুর কথা হলো, নিজের কথা হলো। আমরা দেখতে হবে যে কোন দশকে আছি, কিন্তু তার মানে এই না ব্যাপারটা মেডিকেল সায়েন্স কখনো 2-2-4 না। আমরা এটাও দেখি যে একটি 18 বছর বা 20 বছরের ছেলে সে গ্রেড 4 গ্রেড 5-এ অলরেডি পৌঁছে গেছে। আবার অনেক সময় দেখা যায় একজন 90 বছরের মানুষ বা 80 বছরের মানুষ তার মাথা ভর্তি চুল, দুটোই আমরা দেখতে পাই। এই জিনিসটা কিন্তু সবসময় যে এই দশক থেকে ওই দশকে গেলেই তার চুল কমতে শুরু করবে তা না, কোন মানুষের সেটা হচ্ছে তার উপর নির্ভর করছে। আর আমরা এই যে মেল টাইপ অ্যালোপেশিয়া একটা অনেকটা ভারতের উপমহাদেশের যে ম্যাপটা আমরা যদি মনে করি সেরকম দেখতে হয়, আর একটা এম বা ইনভার্টেড ডাব্লিউ সেই ঠিক সেরকম হয়, যেটা ওই ছবিগুলো উনি দেখাচ্ছিলেন। ঠিক সেই জিনিসটাই যেন একটা আমাদের প্রত্যেকটি ছেলের মাথায় এমটা ফুটে ওঠে, সেই জন্যই সেই মেল টাইপ অ্যালোপেশিয়া কথাটা চলে আসে। ঠিক। ডাক্তার দি, আমরা একটা কথা শুনি টাক পোকা, এরকম কি আদৌ কোনো পোকা আছে? না, এটা খুব ইন্টারেস্টিং। তা আমাদের একটা কমন ডিজিজ আছে ত্বকের ক্ষেত্রে, যেটাকে আমরা একটু ছবিও দেখে নিতে পারি এই ব্যাপারে, এটাকে আমরা অ্যালোপেশিয়া এরিয়াটা বলি। এখন এই ডিজিজটার ক্ষেত্রে দেখা যায় শুরুতে একটা পার্টিকুলার জায়গা থেকে হেয়ারটা ওভারনাইট হঠাৎ করে দেখা যায় এক রাতের মধ্যে কিছুটা জায়গায় গায়েব হয়ে গেল। প্রথমে তো 1-2 প্যাচ দিয়েই শুরু হয়, কিন্তু ধীরে ধীরে কিন্তু এটা বাড়তে পারে। নর্মালি সবচেয়ে বেশি কিন্তু যে আমাদের মাথার চুল সেখানে দেখা যায় স্ক্যাল্প হেয়ার যেটাকে বলে, বাট শরীরের অন্য চুল স্পেশালি বিয়ার্ড হেয়ার বা অন্য শরীরের যে প্রাইভেট হেয়ার্সগুলো সেখানেও এই ধরনের সমস্যা দেখা যেতে পারে। এইটা এত অস্বাভাবিকভাবে ওভারনাইট হতে পারে যে এক রাতের মধ্যে একটা জায়গায় চুল চলে গেল, যে আমার মনে হয় এই যে আমাদের যে সিনিয়র মানুষ ছিলেন তারা এটাকে
পোকার সাথে ভাবতেন যে কোনো পোকা এসে চেটে দিয়েছে বা খেয়ে নিয়েছে তার ফলে যায়, তা না, এটা আমাদের একটা ইমিউনজনিত হেয়ার সমস্যা, এই জন্য যায়। এবং এটা কিন্তু যত আর্লি ট্রিটেবল তত ভালো, বিকজ এটা রিভার্সেবল হেয়ার। ডাক্তারবাবু প্রথমেই বললেন ডক্টর লাহিড়ী যে কিছু কিছু হেয়ার লস প্যাটার্ন কিন্তু আমরা রিভার্সেবল, আমরা যেটা যাচ্ছি তার অলমোস্ট 100% আমরা ব্যাক করে আনতে পারি যদি আমরা আর্লি ট্রিটমেন্টটা স্টার্ট করতে পারি। অ্যালোপেশিয়া এরিয়াটা কিন্তু এই ধরনের ট্রিটমেন্টের মধ্যে আসে, যেটাকে আমরা তাড়াতাড়ি স্টার্ট করলে কিন্তু খুব ভালো রেজাল্ট পেতে পারি। আমি অ্যালোপেশিয়া এরিয়াটা নিয়ে আরও দুটো জিনিস যদি যোগ করি, এটা হচ্ছে কেন হয়, সেটা হচ্ছে অটো ইমিউন ব্যাপার। অটো ইমিউন মানে কি, মানে যাদের নিজেদের মধ্যে যুদ্ধ করার কথা ছিল না। যেমন যদি হুগলির পুলিশ বীরভূমের পুলিশের সঙ্গে ঝগড়া লাগিয়ে দেয়, করার কথা নয়। কলকাতা উত্তরের পুলিশ হাওড়ার পুলিশের সঙ্গে মারামারি লাগিয়ে দিল, হওয়ার কথা নয়। এইটা হচ্ছে অটো ইমিউন, আমার নিজের মধ্যেই একটা যুদ্ধ লেগে গেল। এবার আমাদের যে হেয়ার ফলিকলগুলো তার বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি হয়ে সেগুলোকে নষ্ট করে দিচ্ছে। এই প্রসেসটাই হচ্ছে একটা, এবার দেখতে হবে তার অন্য কোনো অটো ইমিউন অসুখ আছে কিনা, এক নম্বর। ছোটদের যদি হয়, একজন 30 বছরের পুরুষের হলো বা একজন 4 বছরের একটি বাচ্চা ছেলে বা মেয়ে যদি নিয়ে আসে, মাথার ভর্তি যদি তার হতে থাকে, তখন আমরা একটু চিন্তিত হই। তখন এই অ্যালোপেশিয়া এরিয়াটা তখন আস্তে আস্তে তার সারা মাথা জুড়ে অ্যালোপেশিয়া টোটালিস হতে পারে বা ইউনিভার্সালিস, মানে আমরা দেখতে পাচ্ছি যে অলমোস্ট যেতে পারে। এবার এই জিনিসটা তখন আমরা একটু চিন্তায় পড়ে যাই। এবং আবার এইটা কোনো কোনো অসুখের সঙ্গে এটাকে গুলিয়েও ফেলা হয়, যেখানে সম্পূর্ণভাবে হেয়ার ফলিকুলগুলো উঠে যায়। কিন্তু যেটা ডক্টর দে বললেন, বেশিরভাগ সময় আমরা দেখতে পাই অ্যালোপেশিয়া এরিয়াটা পুরোপুরি ঠিক হয়ে যায়, যদি না কিছু কিছু খারাপ চিহ্ন, যেমন ওফিয়াসিস বলে একটা, মানে সাপের মতো একটা পেছন থেকে চুল উঠে গিয়ে সেটা ভেতরে আমাদের ঢুকে গেল, আমরা মানে সার্পেন্টাইন একটা গ্রোথের মতো, গ্রোথ মানে সেই জায়গাটা চুলটা উঠে গেছে, সেই চিহ্নটা খুব একটা ভালো না। মানে সেটা হলে আমরা একটু চিন্তিত হই, বা খুব তাড়াতাড়ি একটি বাচ্চার মাথা ভর্তি যদি চুল ওঠে বা ভুরু টুরুগুলো উঠতে থাকে, সেইটা নিয়ে আমরা তখন একটু চিন্তায় থাকি। এছাড়া এটা 100% কিন্তু রিকভারি হয়ে যায়। খুব ইন্টারেস্টিং। আমরা যদি একটু ছবিটা দেখে নিই, একটু ছবিটা একবার যদি দেখা যায়, আপনি দেখবেন যে একদম লাস্ট যে হেয়ার ছবিটা আছে একদম ডান দিকে নিচের দিকে, সেই হেয়ারটা দেখবেন অলমোস্ট সবটাই চলে গেছে মাথার, কিন্তু সাদা হেয়ারগুলো রয়ে গেছে। এই ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং যে অ্যালোপেশিয়া এরিয়াটার একটা দেখা গেছে যাদের কাঁচা পাকা চুল আছে তাদের শুধু কাঁচা চুলগুলোই অ্যালোপেশিয়া এরিয়াতে যায়, পাকা চুলগুলো রয়ে যায়। সো সেই জন্য এটা খুব ইন্টারেস্টিং দিক যে আপনারা হয়তো বাড়িতে বসে ডায়াগনোসিস করতে পারেন। যদি দেখেন ওভারনাইট আপনার কালো চুলগুলো চলে যাচ্ছে কিন্তু সাদা চুলগুলো রয়ে গেছে, এর কারণটা কি? এগেন ডাক্তারবাবু যেটা বললেন যে আমরা একটা অটোইমিউন প্রসেস, এখানে যেটা আমাদের ইমিউন সিস্টেম যেটা আমাদের শরীরের প্রহরী, তারা আমাদের শরীরের যে মেলানোসাইট আছে হেয়ার রুটে তাকে টার্গেট করছে। আর যেহেতু পাকা চুলে মেলানোসাইটের পরিমাণ কম বা একেবারেই নেই, সেই জন্য সেই চুলগুলোর ডিস্ট্রাকশন ইমিউন যে সিস্টেম সেটা করতে পারে না, তার ফলে ফরচুনেটলি হোয়াইট হেয়ারগুলো স্পেয়ার হয়ে যায়। তো ইভেন পাকা চুলেরও কিছু ভালো দিক আছে। ডাক্তারের মধ্যে এক মুহূর্তে একটা ইতিহাস ঢুকিয়ে দিই, সেটা হচ্ছে বলা হয় নেপোলিয়ান যুদ্ধের সময় এক রাতে সারা মাথার চুল সাদা হয়ে গিয়েছিল বলা হয়। সেটার কারণ কি এইটা, যে তার অ্যালোপেশিয়া এরিয়াটার জন্য তার কাঁচা পাকা চুল ছিল, কাঁচা চুলগুলো উধাও হয়ে গেছিল। পরের দিন যখন তাকে দেখা যায় তাকে শুধু পাকা চুলগুলো দেখা যায়। যেটা ডক্টর দে বললেন, এটা এতটাই ড্রামাটিক হয় অনেক সময় যে মনে হতেই পারে মাথা ভর্তি সাদা চুলগুলো কোত্থেকে এলো। যখন রিকভারিটা হয় তখন পেশেন্টরা এসে বলে ডাক্তারবাবু চুল গজাচ্ছে কিন্তু সব সাদা চুল গজাচ্ছে। এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার অ্যালোপেশিয়া এরিয়াটা নিয়ে। ঠিক। ডক্টর লাহিড়ী, এবারে চিকিৎসাতে আসি। চিকিৎসা কিভাবে করে থাকেন আপনারা? চিকিৎসার আগে আমাদের যেটা জানতে হবে রোগ নির্ণয়, কি কারণে চুল পড়ছে। প্রথম কথা হচ্ছে আমরা ডেফিনেটলি পেশেন্টকে অবজার্ভ করব, পেশেন্টকে আমরা এক্সামিন করব। সেই চুল পড়াটা কি তার পার্মানেন্ট হেয়ার লস হচ্ছে, সে তার কোনো হেয়ার ফলিকলগুলো চলে গিয়ে স্কারিং অ্যালোপেশিয়া হচ্ছে। কেন বলছি, ডিএলই ডার্মাটোসিস, আমাদের ডিসকয়েড লুপাস এরিথেমেটোসাস বা আরও কিছু মানে আমাদের ডিসেক্টিং ফলিকুলাইটিস, আরও কিছু শক্ত শক্ত অসুখ, সেগুলোতে পার্মানেন্টলি সেই জায়গাগুলোর যে হেয়ার ফলিকল সেগুলো চলে যায় এবং ওখানে আর কিন্তু চুল গজানোর সম্ভাবনা থাকে না। ফ্রন্টাল ফাইব্রোজিং অ্যালোপেশিয়া সে তার মধ্যেই পড়ে। এছাড়া আরও কিছু অসুখ, যেমন অনেকের ধারণা আছে খুশকি থেকে সাংঘাতিক চুল পড়ে, তা ঠিক নয়, সোরিয়াসিস থেকে সেটা হতে পারে। আর দেখতে হবে যে সে কোন বয়সে হচ্ছে। আর যেটা ডক্টর দে বললেন যে একজন মহিলা এসছেন, তার কোন কারণে চুল পড়ছে সেটা আমরা দেখব। সেটা
ক্রনিক টেলোজেন ইফ্লুভিয়াম, মানে বহুদিন ধরে একটা কোনো অসুখের জন্য হচ্ছে, বা অন্য কেউ তার কি কোনো কেমোথেরাপি চলছে, ক্যান্সার কেমোথেরাপি, তার কি এর মধ্যে কোনো অসুখ হয়েছিল, যেমন টিউবারকুলোসিস হয়েছিল, তার কি কোনো আমরা জানতাম যে ছোটবেলায় অনেক সময় হতো যে ক্লাসে এক বন্ধু 2 মাস এলো না, তার শুনলাম তার টাইফয়েড হয়েছিল, টাইফয়েড থেকে যখন এলো তার মাথায় একটাও চুল নেই। এই জিনিসটা কিন্তু আমরা ছোটবেলা থেকে জানি। তার কি টাইফয়েড হয়েছিল? কোভিডের সময় আমরা দেখেছি ভীষণ চুল পড়তে। তাই জন্য চুল পড়ার কারণটা আগে জেনে নিয়ে তারপরে আমরা চিকিৎসার কথা ভাবি। এবার চুল পড়ার কারণটা জানার জন্য আমাদের অনেক সময় কিছু ইনভেস্টিগেশন করার দরকার হয়। সেটা হচ্ছে এক নম্বর ইনভেস্টিগেশন তো আমি দেখলাম যে কি ওই জায়গাটার অবস্থা কি, সেখানকার স্কারিং হচ্ছে কি, নন স্কারিং অ্যালোপেশিয়া। আর এছাড়া আমরা ফেরিটিন দেখি, আমরা ভিটামিন ডি দেখি, আমরা থাইরয়েড প্রোফাইল দেখি, আর মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে হরমোনাল প্রোফাইল বা ওভারিয়ান সিস্ট আছে কিনা সেগুলো আমাদের অবশ্যই দেখতে হয়। তারপরে চিকিৎসার কথাটা। আরও কয়েকটা জিনিস বলতে পারি যে আমরা কিছু কিছু ডাক্তার, প্রত্যেকটা ডার্মাটোলজিস্টের কাছে আমরা ট্রাইকোস্কোপ ইউজ করি, তাতেও কিন্তু আমরা আরও বেশি পরিমাণে ইনফরমেশন পাই। মানে আমরা হেয়ারটা যে খালি চোখে দেখছি, ট্রাইকোস্কোপে আমরা তার চেয়ে অনেক বেশি গভীরে গিয়ে দেখতে পারি এবং হেয়ার রুটে কি প্রবলেম হচ্ছে সেটাও দেখতে পারি। আর এই প্রসঙ্গে আরও কয়েকটা আমরা হেয়ার ফল সম্বন্ধে ছবি দেখেই নিতে পারি, তাই না? তো আমি একটা ছবি আমরা মেল প্যাটার্ন হেয়ার লসের তো শুনলাম, এইটা আবার ফিমেল প্যাটার্ন হেয়ার লস। হয়তো লেখাটা পড়া যাচ্ছে নিচের দিকে আছে বলে, কিন্তু এটা হলো ফিমেল প্যাটার্ন হেয়ার লস। এখানেও দেখতে পাচ্ছেন একটু প্যাটার্নে হেয়ারটা যাচ্ছে, কিন্তু প্যাটার্নটা ছেলেদের থেকে একটু ডিফারেন্ট। আমরা যেখান দিয়ে শীতে করে মেয়েরা, সেই জায়গাটা থেকে হেয়ারটা আস্তে 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 থিন হতে শুরু করে, অনেক সময় সামনে থেকেও যেতে শুরু করে, এবং এটা যেমন ছেলেদের ক্ষেত্রে 7টা গ্রেডে আস্তে আস্তে করে এগোয়, এখানে 5টা গ্রেডে ধীরে ধীরে করে এগোয়। এবং এক্ষেত্রে ডাক্তারবাবু যেটা বললেন, একটু জেনেটিক থাকতেই পারে, কিন্তু এখানে হরমোনাল প্রবলেমটা অনেক বেশি করে দেখা যায়। সো সেই হরমোনাল প্রবলেমটা হতে পারে যে কোনো অল্প বয়সের মেয়েদের কোনো পিসিওএসের প্রবলেম আছে, বা প্রোল্যাকটিন হাই আছে, বা এই ধরনের অন্য কোনো সমস্যা আছে, বা একটু বেশি বয়সে মেনোপজের পর থেকেও এটা কিন্তু দেখা যেতে পারে। তো বোথ জেনেটিক আর হরমোনের একটা সংমিশ্রণে এই ধরনের হেয়ার লসের একটা আমরা দেখি। হেয়ার থিনিং দেখি, হয়তো হেয়ার ফল আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু ওভার পিরিয়ড দেখবেন মাসের পর মাস, বছরের পর বছর অবজার্ভ করলে আস্তে আস্তে করে মাথার একটা প্যাটার্নে হেয়ার থিনড আউট হয়ে যাচ্ছে। যে নতুন চুলটা পড়ে গেল সেই জায়গাতে আর নতুন চুলটা গজাচ্ছে না, নতুন চুল গজাচ্ছে না, এবং হেয়ার থিন হতে হতে গায়েব হয়ে যাচ্ছে। আপনি যদি মাইক্রোস্কোপে দেখেন হয়তো ওখানে হেয়ার দেখতে পাবেন, কিন্তু সেই হেয়ারগুলো এত পাতলা যে আপনাকে লুক ওয়াইজ ভিজিবিলিটি আপনাকে দিচ্ছে না, যে এখানে আপনার মনে হচ্ছে যেন হেয়ার কিছু নেই ওখানে। আরেকটা ধরনের আবার হেয়ার ফল দেখতে পাওয়া যেতে পারে, একে ডাক্তারবাবু অলরেডি বললেন, একে আমরা এফ্লুভিয়াম বলি না। এফ্লুভিয়াম অনেক কারণ হতে পারে। আবারও বলছি যে যেটা খুব শর্ট টার্মের মধ্যে হয়, অসম্ভব দেখেছি কোভিড টাইমে ডেঙ্গির পরে বা টাইফয়েডের পরে, যে কোনো ধরনের ভাইরাল ইনফেকশন, সার্জারির পর, মেজর সার্জারির পরে দেখা যায় যে একটা স্ট্রেস ফ্যাক্টরের মধ্যে দিয়ে গেলে 2-3 মাস বাদে হঠাৎ করে প্রচণ্ড চুল পড়ে, এবং সবাই প্যানিক করতে করতে দৌড়ে দৌড়ে আসে। ডাক্তারবাবুরাও অবশ্যই সেইটাকে অ্যাড্রেস করে, কিন্তু মনে মনে আমরা জানি এইখানে কিন্তু আমরা পসিবলি পেশেন্টদের একটা ভালো রেজাল্ট দিতে পারবো, কেননা এটা রিভার্সেবল টাইপ অফ হেয়ার লস। আমরা যদি আইডেন্টিফাই করতে পারি কারণটা, আমরা ট্রিটমেন্ট করতে পারবো। অথবা একটু ক্রনিক টেলোজেন ইনফ্লেমও হতে পারে, যেখানে আয়রন স্টোর কমে গেছে, ফেরিটিন বা ডাক্তারবাবু ভিটামিন B12, ভিটামিন D3 বা TSH এর কথা বললেন, সেগুলো কোনো গন্ডগোল আছে, সেটা ক্ষেত্রে আবার ক্রনিক এফ্লুভিয়াম দেখতে পারি। আরেকটা এফ্লুভিয়াম একটু অন্যরকম, এটা আমরা সবাই সিনেমার দেখা কল্যাণে জানি, যে একজনের ক্যান্সার হয়েছে, সেটা ডিপিক্ট করার জন্য সিনেমা অফেন ইউজ করে যে তার চুলগুলো চলে গেছে। এটা ক্যান্সার কিমোথেরাপির পরে দেখা যায়। এটা তো একদম অ্যানাজিয়াম ইনফ্লুভিয়াম বলে, এটা সমস্ত হেয়ার চলে যায়। কিন্তু গুড থিং, এটার ক্ষেত্রে যখন মানুষটা ক্যান্সার থেকে মুক্তি পেলেন, আর এখনকার দিনে ক্যান্সার থেকে মুক্তি খুব সহজেই পাচ্ছে অনেক ট্রিটমেন্টের মাধ্যমে, এবং আস্তে আস্তে কেমোথেরাপি বন্ধ হয়, তার 3 থেকে 6 মাস বাদে কিন্তু পেশেন্টটা কিন্তু এই অ্যানাজিয়াম ইনফ্লুভিয়াম থেকে রিকভার করে যায়, এবং তাদের সম্পূর্ণ হেয়ার গ্রোথ হয়ে যায়। সেই জন্য এই ফ্লুভিয়াম আরেকটা টাইপের হেয়ার গ্রোথ। এটা তো আমরা হেয়ার ফল নিয়ে বললাম, কিন্তু আবার দেখতে পাওয়া যায় আপনি পেশেন্টরা আসে বলে যে হেয়ারটা ডাক্তারবাবু গোড়ার দিকে আছে, কিন্তু হেয়ার ভেঙে ভেঙে যাচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা আছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে হয়তো কোনো নিউট্রিশনাল সমস্যার জন্য হতে পারে, কিন্তু তার চেয়ে অনেক পরিমাণে দেখা যায় কিছু কিছু ছোটো ছোটো জেনেটিক ইস্যু আছে, যেখানে হেয়ারটা ব্রিটেল হয়ে যায়, ভেঙে যায় ইজিলি, এবং ভঙ্গুর হয়ে যায়। তার ফলে এটা আমরা লম্বা চুল যেরকম খুব চটপট ভেঙে যায়, হ্যাঁ, লম্বা চুল ভেঙে যায়। অনেকে বলে যে আমাদের না চুলটা বড় হচ্ছে না, ডাক্তারবাবু আমার মেয়ের চুল বড় হয় না, এই 1 ফুটের কাছে গিয়েই ভেঙে যায়।
এইটা একটা দিক হতে পারে। আর এখনকার দিনে কিন্তু আমরা খুব বেশি দেখি এই ধরনের হেয়ার শ্যাফট ডিসঅর্ডার, যেটা হয় যে প্রচুর পরিমাণে পার্লার প্রসিজার করার পর যারা অনেক স্ট্রেটেনিং করে, আমি বলছি না স্ট্রেটেনিং করা খারাপ, নিশ্চয়ই লুকের জন্য করবেন, কিন্তু কেউ কেউ একটু ওভারডু করে ফেলে। তার ফলে হয় কি, বারবার করে করতে করতে হেয়ার শ্যাফটের প্রোটিনগুলো, যে কেরাটিনগুলো থাকে, তাতে ইনজুরি হয় এবং সেক্ষেত্রে কিন্তু এই প্রথম দিকে ফ্রিজি হেয়ার, ব্রিটেল হেয়ার লাগবে, আস্তে আস্তে করতে দেখবেন যে হেয়ারটা কিন্তু ভেঙে যাচ্ছে। তো এইটাও একটা দিক আমাদের মাথায় রাখতে হবে। আমি একটা জিনিস এখানে অ্যাড করব, সেটা হচ্ছে ডক্টর দে খুব সুন্দর বললেন যে কোভিডের সময় যেরকমভাবে চুল পড়েছিল সেগুলো ফিরে এসছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছাড়া আমাদের এই ইতিহাসে, মানে আমাদের যেটা মনে পড়ার ইতিহাস, তার মধ্যে এত মানুষ একসাথে এত চুল পড়া কোভিড ছাড়া হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিউ ইয়র্ক টাইমসে একটা কার্টুন বেরিয়েছিল, সেটা হচ্ছে একটা গ্লোব, মানে আমাদের পৃথিবী, তার থেকে চুল পড়ে যাচ্ছে। এটা একটা বিশ্ববিখ্যাত একটা অ্যাডভার্টাইজমেন্ট। তা ঠিক সেই জিনিসটা আমরা আবার দেখেছি এই 2020, 21, 22 এই সময়টা। এবং তার যখন তারা সেই চুল পড়ে যাওয়ার আতঙ্কে নিয়ে এসেছিলেন, প্রত্যেকের যে কোভিড হয়েছিল তা না, আতঙ্ক, স্ট্রেস, কেউ চাকরি হারিয়েছেন, কারো বাবা মা মারা গেছে, কারো ছেলের অসুখ হয়েছে, সেই যে স্ট্রেস, ভয়ঙ্কর অন্ধকার সময়, তাতেও চুল পড়ছিল। এই স্ট্রেস, মানসিক চাপ থেকে উনি যে কারণগুলো বললেন, এছাড়াও সামনে পরীক্ষা বা বিয়ে বা বাড়িতে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেছে, যে কোনো কারণে মনের ওপর একটা চাপ পড়েছে, এই স্ট্রেস থেকেও কিন্তু সাংঘাতিক চুল উঠতে পারে। ডক্টর লাহিড়ী, আমরা তো শুনলাম যে নানান অসুখ বিসুখ হলে বা নানান কারণে না হয় চুল পড়ে, কিন্তু এটা কি কখনো আপনাদের মনে হয় যে চুল পড়া একটা অন্য কোনো অসুখের সংকেত দিচ্ছে? হ্যাঁ, সেটা তো অবশ্যই। সেটা তো আমরা তো প্রথমেই বললাম যে কি কারণে চুল পড়ছে সেটা আমাদের দেখার। সেই মানুষটি যদি ভেতরে একটা ম্যালিগনেন্সি দানা বেঁধে থাকে, তার থেকে চুল পড়তে শুরু করলো, বা সেই মানুষটি অন্য কোনো একটা ওষুধ খাচ্ছেন যেটা আমরা জানি না, তার থেকে চুল পড়ছে, সেটা অবশ্যই সেটা তার থেকে হয়। কিন্তু ডক্টর দে আরেকটা জিনিস যেটা ছুঁয়ে গেলেন, স্ট্রেটনিং। এই আসবো, স্ট্রেটনিং এ আসবো, তার আগে আমাদের ফোনে একজন বন্ধু রয়েছেন। কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো হ্যালো, আমার মাথা চুল উঠে গেছে। হ্যাঁ, কি করলে চুল উঠবে? বয়স 40। আরেকবার বলুন। হ্যালো, হ্যাঁ, বয়স 40। বয়স 40, আপনার চুল সমস্যা কি? বলছি 55 পাই। সমস্যাটা কি আপনার? ওই ডাক্তারবাবু বলছে যে মাথা চুল কোল হয়ে মাথা চুল উঠে গেছে। আচ্ছা, চুল উঠে গেছে। ঠিক আছে, ঠিক আছে। সেই ব্যাপারটা নিয়ে কথা বলছি। এবং আপনি যেটা বললেন যে অনেক সময় আমরা অনেক সময় দেখি, আমি ডক্টর লাহিড়ী একই সহমত হবেন আমি জানি, যে আমরা অনেক ডিজিজ চুল পড়া থেকে ডায়াগনোসিস করি। ধরুন আপনার চুল পড়া বা চুল থিনিং নিয়ে আসলো, আমরা ভাবলাম এটা পেশেন্টের জন্য পলিসিস্টিক ওভারিং সিনড্রোম হবে, সেই হিসেবে কিছু টেস্ট করতে দেওয়া হলো, দেখা গেলো তার পলিসিস্টিক ওভারিং সিনড্রোম হলে, সে জানতোই না যে তার এরকম একটা সমস্যা আছে। বা আমরা দেখি চুল পড়ে যাচ্ছে 6 মাস 9 মাস ধরে পেশেন্ট আসছে, আমরা একটা ফেরিটিন করতে গেলাম, দেখলাম ফেরিটিন তলানিতে নেমে আছে, ভিটামিন ডি তলানিতে নেমে আছে, হিমোগ্লোবিন করতে গিয়ে দেখা গেল তার অ্যানিমিয়া প্রচণ্ড। তো আমরা কিন্তু উল্টোভাবে বেশি ডায়াগনোসিস করি যে চুল পড়ার সমস্যা নিয়ে। অনেকেই দেখা গেছে যে ইন্টারনাল সমস্যা নিয়ে অতটা বদার হয় না, কিন্তু স্কিন বা হেয়ারের ক্ষেত্রে কিন্তু তারা খুব পার্টিকুলার, এবং কিছুদিন চুল পড়লে তারা চলে আসে ডাক্তারবাবুর কাছে। তার ফলে আমরা যখন টেস্ট করতে যাই, আমরা এমন এমন ডায়াগনোসিস পাই যে এটা হয়তো তিনি জানতেনই না যে তার এটা এক্সিস্ট করে। হাইপোথাইরয়েডিজম কতবার যে ডায়াগনোসিস হয়েছে যে হেয়ার ফলের সমস্যা থেকে, যে তার টিএসএইচ করতে দেখা তার টিএসএইচ 14-15, কিন্তু সে জানতো না যে তার কখনো থাইরয়েড রোগের সমস্যা আছে, বিকজ তার হয়তো সেটা বদার করছে না তাকে। কিন্তু সে যখনই চুল পড়তে শুরু করলো, সে আমাদের কাছে আসলে আমরা ডায়াগনোসিস করতে গিয়ে দেখলাম যে হাইপোথাইরয়েড তার বেরিয়ে গেল। আরেকটা জিনিস আজকালকার দিনে বলা হয়, সেটা হচ্ছে মেটাবলিক সিনড্রোম। একটি পুরুষ বা একজন মহিলাদের তো পিসিওএস এর ব্যাপারটা এসেই গেল। বেশিরভাগ সময় আজকাল যেটা হচ্ছে, ডার্মাটোলজিস্টরাই পিসিওএস ডায়াগনোজ করে এন্ডোক্রিনোলজিস্ট বা গাইনোকোলজিস্টদের কাছে পাঠাচ্ছেন। এটা সবার আগে ডায়াগনোসিস আমরাই করছি, যেটা ডক্টর দে বললেন। আরেকটা হচ্ছে মেটাবলিক সিনড্রোম। একজন পৃথুল মানুষ, মানে যার 100 কেজির ওপর ওজন, তার চুল উঠে যাওয়ার সম্ভাবনা একজন স্বাভাবিক ওজনের মানুষের থেকে বেশি। এবং এটা এখন জানা যাচ্ছে, এটাও কিন্তু একটা কারণ আর কি, এটা একটা বিরাট কারণ হয়ে দাঁড়াচ্ছে আজকাল। আমাদের সঙ্গে ফোনে আরো একজন বন্ধু রয়েছেন। কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো
হ্যালো, হ্যাঁ বলছি ওই 34 বয়স, আর ওই ডাক্তারবাবু যেরকম দেখাচ্ছিলেন ছবিগুলো ওইরকম ঠিক সিঁথির মানে যেখানে সিঁদুর পরে ওর পিছনের জায়গা থেকে চুলগুলো একদিকে ফাঁকা হয়ে যাচ্ছে। তো এই নিয়ে আমরা কলকাতায় ডার্মাটোলজি দেখিয়েছিলাম, ওনারা ওই মিনক্সিডিল 5% এই গ্রুপেরই ওষুধ, শ্যাম্পু ইত্যাদি দিচ্ছেন, কিন্তু দিয়ে খুব একটা লাভ হচ্ছে না। আর মিসেসের কোনো থাইরয়েড বা পিরিয়ডের সমস্যা কিছু নেই। আচ্ছা, আর এই সমস্যাটা প্রেগনেন্সির পর থেকেই শুরু হয়েছিল। ঠিক ঠিক। ডাক্তার লাহিড়ী, আচ্ছা, আমি আগের জনের প্রশ্নের উত্তরটা আর এনার প্রশ্নের উত্তরটা একসাথেই দিয়ে দিচ্ছি। আগের জন্য যেটা বুঝতে পারলাম, উনি 40 বছর বয়স, এবং উনি আমাদের এই ছবিগুলো দেখে বুঝতে পারছেন যে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়াতেই ভুগছেন। বোঝাই যাচ্ছে তার হয়তো পারিবারিক একটা ইতিহাস আছে, মহিলাদের যে থাকে না তা না, পুরুষদের ইতিহাসটা এখানে খুব গুরুত্বপূর্ণ। তার চিকিৎসাটা প্রাথমিকভাবে মেডিকেল চিকিৎসা, খাওয়ার এবং লাগানোর ওষুধ। তাকে বলবো কোনো সরকারি বা বেসরকারি হাসপাতালে চর্মরোগ বিভাগে গিয়ে চিকিৎসাটা করুন। নিজে নিজে বাড়িতে ওই থানকুনি পাতা অথবা নানা রকমের আজকাল যে সমস্ত তেল ইউটিউবে দেখে ব্যবহার করবেন না, তাতে ক্ষতি বেশি হবে, লাভ কিছু হবে না। আর দ্বিতীয় যে ভদ্রলোক ফোন করেছিলেন ওনার স্ত্রীর ব্যাপারে, 34 বছর বয়স, এবং তার আগে দেখে নিতে হবে কোনো কারণে চুল পড়ছে কিনা। যদিও উনি বললেন থাইরয়েড নেই, থাইরয়েড ছাড়াও অনেক কারণে, যেটা ডক্টর দে বলে দিয়েছেন, বহু কারণে চুল উঠতে পারে। সেটা একজন ডার্মাটোলজিস্ট তিনি নির্ধারণ করতে পারবেন। আর একজন ডার্মাটোলজিস্টই কিন্তু সত্যি কথা বলতে ট্রাইকোলজিস্ট, এই যে কথাটা আমরা বারবার করে বলি, চুল বিশেষজ্ঞ, এই ব্যাপারটা কিন্তু একজন ডার্মাটোলজিস্টই। তাই জন্য ট্রাইকোলজিস্ট বলে যে আলাদা যারা প্র্যাকটিস করেন, তাদের কিন্তু সত্যি করে সেই কথাটা বলার কোনো অধিকার নেই তিনি যদি ডার্মাটোলজিস্ট না হন। এটা কিন্তু আজকে পরিষ্কার করে বলার সময় এসেছে। ওই ভদ্রমহিলার জন্য আমাদের দেখতে হবে কোনো কারণে চুল উঠছে কিনা, সেই কারণটা যদি অ্যাসার্টেন করা হয়। শুধু মিনক্সিডিলের কথা উনি বললেন, আজকাল খাওয়ার মিনক্সিডিলও এসে গেছে, প্রয়োজন হলে সেটাও ব্যবহার করতে হবে। আর কতদিন ওষুধ চলবে, কতদিন সেই ভিটামিন ডি বা অন্য যে ওষুধগুলোর কথা, ফেরিটিনের জন্য ওষুধগুলো, সেটা একজন চিকিৎসক নির্ধারণ করবেন। সেটা আপনি নিজে নিজে ওষুধগুলো শুরুও করবেন না, ওষুধগুলো বন্ধও করবেন না। এটা চুলের চিকিৎসার সব থেকে গুরুত্বপূর্ণ কথা। ঠিক। আমাদের সঙ্গে ফোনে আরো একজন বন্ধু রয়েছেন। কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি চিন্টু ভট্টাচার্য জিয়াগঞ্জ থেকে মুর্শিদাবাদ বলছি। হ্যাঁ ম্যাডাম নমস্কার, ডাক্তারবাবু নমস্কার। হ্যাঁ আমার মেয়ে এবং আমার মেয়ে 22 বছর বয়স, ছেলে 23 বছর বয়স, কিন্তু একটু সংসারের চাপে, বাবা অসুস্থতার জন্য হয়তো চাপটা ওদের বেশি পড়ে গেছে, কিন্তু আমার ছেলেরও মাথার চুল উঠে যাচ্ছে, মেয়েরও মাথার চুল তো উঠে যাচ্ছে, উপরন্ত চুল সব পেকে যাচ্ছে। এর একটু যদি সমাধান ডাক্তারবাবু বলে দিতে পারেন। সাথে অন্য কোনো সমস্যা কি আছে দুজনেরই? না, অন্য কোনো সমস্যা ওদের কিন্তু নেই। আচ্ছা, হ্যাঁ ডাক্তার দে, ঠিক আছে। আমি এই প্রসঙ্গে আসার আগের পেশেন্টের কথা একটুখানি টাচ করছি। আমার মনে হলো উনি একদম পরিষ্কার যেটা বললেন, মাথার সিঁথি থেকে থিনিং হয়ে যাচ্ছে, তো ফিমেল প্যাটার্ন হেয়ার লসের যে ছবিগুলো আমরা দেখেছিলাম তার সাথে হতে পারে মিলে যাচ্ছে, এবং সেই জন্যই কোনো ডাক্তারবাবু মিনক্সিডিল স্টার্ট করেছেন। অবশ্যই এরপরে ডাক্তারবাবু যেমন বললেন ওরাল মিনক্সিডিল আছে, প্লেকটাসিস প্লাজমা, অন্য ট্রিটমেন্টও আছে, সেগুলো সম্বন্ধে আমরা যেতে পারি। কিন্তু তার আগে একটা কথা বলি, অনেক সময় মিনক্সিডিল সম্বন্ধে একটা ভ্রান্ত ধারণা শুরু হয় যে আমি বললাম যেটা, যে ফিমেল প্যাটার্ন হেয়ার লসে আমরা স্টপ করাটা আমাদের মেন গেম, বা মেল প্যাটার্ন হেয়ার লসে স্টপ করাটা, এটা ধরুন স্টেজ 2-তে আমরা ধরলাম, এখান থেকে স্টেজ 3, স্টেজ 4, স্টেজ 5 যাতে না হতে পারে, তার জন্য মিনক্সিডিল ডেফিনেটলি হেল্প করে। অনেক সময় পেশেন্টদের আমি দেখেছি তারা ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে আমার আর চুল গজাচ্ছে না কেন। সেটা নিশ্চয়ই তার ফ্রাস্ট্রেশনের জায়গা আছে, কিন্তু সেটা না লাগালেও মিনক্সিডিল কিন্তু কাজ করছে বলেই তার গ্রেড 2 থেকে গ্রেড 3 যাচ্ছে না, বা গ্রেড 3 থেকে গ্রেড 4 যাচ্ছে না। এই ব্যাপারটা একটু ভালো করে বুঝতে হবে যে আপনি নিশ্চয়ই আরও উন্নত ট্রিটমেন্টের জন্য ডাক্তারবাবুর সাথে কথা বলতে পারেন, এবং আছেও অন্য উন্নত ট্রিটমেন্ট, কিন্তু তাই বলে মিনক্সিডিলকে বন্ধ করে দেবেন না ফ্রাস্ট্রেটেড হয়ে। যেইটুকু চুল আপনার আছে বা আরও খারাপ হতে পারে না, সেটা কিন্তু মিনক্সিডিল হয়তো তাকে ধরে রেখেছে। একটা কথা বলি, উনি যখন সিঁথির কথা বললেন, সিঁথিতে বিবাহিতা মহিলা যখন সিঁদুর লাগান, এবার সেই সিঁদুরটা তিনি গুঁড়ো সিঁদুর লাগাচ্ছেন না লিকুইড সিঁদুর লাগাচ্ছেন, সেই সিঁদুরের ইনগ্রেডিয়েন্ট কি সেটাও ইম্পর্টেন্ট। তখন সেই সিঁদুর থেকে তার চুলের ক্ষতি হচ্ছে না তো। এখন এই জিনিসগুলো তখনই বোঝা যাবে যখন তিনি একজন ত্বকরোগ চিকিৎসকের সামনে আসবেন। ঠিক। আমাদের সঙ্গে ফোনে আরো একজন বন্ধু রয়েছেন। কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো
হ্যালো, হ্যাঁ বলছি, আমি দীপালি শাহ, রায়গঞ্জ। উত্তর কি দিনাজপুর সমস্যা? থেকে। আপনার সমস্যা কি? আমার সমস্যা হচ্ছে, মানে আমার বয়স ধরেন 69, কিন্তু অল্প অল্প চুল উঠতে আগে, এখন এই মাস দুয়েকের মতো এত চুল উঠে যাচ্ছে মাথার, মানে সেটা একদম মানে মাথাটা মানে হয়ে গেল, চুল উঠে শেষ হয়ে গেল এরকম। আচ্ছা, আপনার হাই প্রেশার বা ডায়াবেটিস এই ধরনের কোনো সমস্যা রয়েছে হ্যাঁ কি? হ্যাঁ, আমার ডায়াবেটিস নাই, হাই প্রেশার আছে আর থাইরয়েড আছে। আপনার 4-5 মাস আগে বা 3-4 মাস আগে কোনো অসুখ হয়েছিল কি, কোনো জ্বর হয়েছিল বা কিছু মনে করতে পারেন? না, এরকম কিছু না, হঠাৎ হয়েছিল অল্প কয়েকদিন জ্বর, কয়েক মাসে অনেকদিন হয়ে গেল, 6 মাসের মতো। এরপরে আরো একজন বন্ধু রয়েছেন ফোনে, কথা বলে নেবো তার সাথেও। কে রয়েছেন এবার আমাদের সাথে? হ্যালো, নমস্কার, নমস্কার, কে বলছেন? আমি মুক্তাদের বলছি। বলুন, কোথা থেকে? হ্যালো, আমি শুনতে পাচ্ছি, আমি মুক্তাদের বলছি দিল্লি থেকে। বলুন। আমার বয়স অ্যারাউন্ড 56, মাথায় প্রচুর চুল, চুল পাকেও নি সেরকম, অল্প সব দেখেছে। কিন্তু আমার সব সমস্যা হচ্ছে যে আমি যখনই আমার চুলের হাইটটা একটু বেড়ে যায় তখনই চুল পড়া শুরু হয়ে যায়। আচ্ছা। আবার যখনই কিন্তু সবসময় ছোট চুল রাখতে আমি চাই না, একটু বাড়াতে চাই, বাড়ালেই চুলের কেন চুল এত পড়ে যায়। আদারওয়াইজ তো আমার একদমই চুল পড়ে, যখনই চুলটা কেটে ফেলি তখনই চুল একদম ঠিক থাকে। একটু হাইটটা বাড়লেই আমার চুলের সমস্যা, মানে পড়া খুব পড়তে থাকে। এটার কারণটা কি? ঠিক ঠিক, সাথে থাকুন। আচ্ছা, এইটা প্রিজামটিভ হেয়ার লস বলে আমরা একটা জিনিস দেখি। চুল যেটা ডক্টর দে এবং আমরা দুজনেই বলছি 100টা চুল পড়া স্বাভাবিক, সেটা কারো ক্ষেত্রে 80টা হতে পারে, কারো ক্ষেত্রে 150টা হতে পারে, প্রোভাইডেড যে তার 100টা চুল আবার গজাচ্ছে। এবার উনি যেটা বললেন পোস্ট মেনোপজাল হলে সেই সময়ও চুল পড়াটা শুরু হতে পারে, কিন্তু উনি গর্ব করেই বলছেন ওনার মাথায় অনেক চুল। এবার যার চুল বড়, চুল পড়লে তিনি দেখতে পাবেন তার চুলটা পড়ছে। তার চুল যদি ছোট করে কাটা থাকে, চুল পড়লেও তিনি কিন্তু বুঝতে পারবেন না। অনেকে তাই জন্যে আমাদের কাছে আসেন, ডাক্তারবাবু আমার ভীষণ চুল পড়ে যাচ্ছিল, তাই জন্য মাথাটা ন্যাড়া করে দিলাম। এবার মাথা ন্যাড়া করলে তার চুল পড়ছে কি পড়ছে না সেটা তো আর বোঝা যাচ্ছে না, তাই জন্য তিনি নিজেকেই ঠকাচ্ছেন। ঠিক একই রকম আমি চুল পড়ার থেকে বাঁচার জন্য মাথার চুলগুলো একেবারে ছোট ছোট করে ফেলেছি। এতটাই ছোট করে ফেলেছেন 1 মিলিমিটার যে তিনি বুঝতেই পারছেন না তার চুল পড়ছে কিনা। ঠিক একই রকমভাবে যিনি দিল্লি থেকে ফোন করেছিলেন, ওনার চুল যখন ছোট থাকছে তখন কিন্তু উনি অতটা খেয়াল করছেন না যে চুলগুলো পড়ে থাকছে, কিন্তু যখন চুল বড় চুল হচ্ছে তখন উনি সব জায়গায় দেখতে পাচ্ছেন কার্পেটে, সোফায়, বালিশে চুলগুলো পড়ে থাকছে। এটা একটা কারণ হতে পারে, যদি না ওনার অন্য কোনো কারণে, যে কারণগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, সেই কারণে চুল পড়তে থাকে। ঠিক, আমাদের সঙ্গে ফোনে আরো একজন বন্ধু রয়েছেন। কে রয়েছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? কি বলছেন? ম্যাডাম বলছি, আমি ভবানীপুর থেকে বলছি, আমার নাম নীলিমা দত্ত। তো আমার প্রচন্ড থেকে চুল পড়ছে ম্যাডাম। আপনার বয়স কত এখন? এখন বয়স আমার 24 বছর ম্যাডাম। 24 বছর। আচ্ছা, আরো একজন বন্ধু রয়েছেন। কে রয়েছেন? আরো একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। বলুন, কে বলছেন? হ্যাঁ, আমার যে হেয়ার ফলের সমস্যাটা, সেটা 2020 সাল থেকে শুরু হয়েছে। আমার একটা ডিজিজ আছে, সেটা হলো পেরিকোসিস। তার ট্রিটমেন্ট করছি এবং ওর কারণে আমার স্ট্রেস আছে। হেয়ার ফলটা কন্ট্রোল করছি, মানে ফল ফুল মানে জল, মানে বডিতে যেভাবে ট্রিটমেন্ট করা যায় সেভাবে করে কোনো উপকার হচ্ছে না। ঠিক, এই বিষয়ে একটু বললে খুব ভালো। আমাদের সঙ্গে ফোনে আরো একজন বন্ধু রয়েছেন। কে রয়েছেন? হ্যালো, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যালো, হ্যালো স্যার, নমস্কার ম্যাডাম। নমস্কার, কে বলছেন? হ্যাঁ ম্যাডাম, আমার ওই চুলের দুপাশে, মানে চুলের খাঁজটা এই আকৃতির ভাবে চুলের টাকটা পড়ে যাচ্ছে। আমার বয়স 27 বছর। আচ্ছা, হ্যাঁ, দুপাশ দিয়ে চুলটা পড়ে যাচ্ছে, মাথাটা ওই যেরকম ডাক্তারবাবুরা আমাদের ছবি দেখালেন ঠিক সেইভাবেই আপনার একটা ওই প্যাটার্নে চুলটা টাক পড়ে যাচ্ছে বলা ভালো, চুল পড়ে গিয়ে। আপনি জানতে চাইছেন এর সমাধান কি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক, আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, 3 জনের 3টে সমস্যা। প্রথমে যে মেয়েটি বলল,
আমরা যেহেতু 24 বছর বয়স, আগে দেখে নিতে হবে তার কোনো হরমোনাল প্রবলেম আছে কিনা বা কোনো কারণে কোনো ডেফিসিয়েন্সি হচ্ছে কিনা সেগুলো আমাদের দেখতে হবে, তার ওজন কত সেটা দেখতে হবে, সে কি খুব রোগা পাতলা না খুব মোটা সেটা আমাদের দেখতে হবে, ওভারিয়ান সিস্ট আছে কিনা দেখতে হবে। সেই ব্যাপারগুলো জানার পর তার চিকিৎসা করা যেতেই পারে। 24 বছর বয়স, চুলের চিকিৎসা করলে অবশ্যই ভালো থাকবে। যে ছেলেটি মাঝখানে বললো তার একটি অসুখের কথা বললো, সেটা কি সিলিকোসিস? আমি খুব ভালো আমি শুনতে পাই না, ভেরিকোজ ভেন। ভেরিকোজ ভেন, আচ্ছা ভেরিকোজ ভেনের সঙ্গে সরাসরি চুলের সম্পর্ক না থাকলে একটা স্ট্রেস, ডেফিনেটলি একটা স্ট্রেস, দীর্ঘদিন ধরে একটা অসুখে ভুগছে, তার থেকে মানে একেবারে দুয়ে 4 করে বলবো না, কিন্তু সেইটা একটা কারণ। আর তৃতীয় যে ছেলেটি, সেটি 27 বছরের ছেলে, তার অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া হচ্ছে। আমরা যে কারণগুলো আলোচনা করলাম, 3জনের 3টে কারণে চুল উঠছে, এবং এই কারণগুলো অ্যাড্রেস করলে আমার মনে হয় 3জনেই, যেহেতু 3জনেই মোটামুটি ওই 22, 24, 27-এর মধ্যে, তারা কিন্তু অবশ্যই একটা ভালো সুফল পাবে। মানে চুল আমরা আসবো, কিন্তু তার আগে আমাদের সঙ্গে ফোনে বন্ধু রয়েছেন, তাদের কথা আমরা শুনবো। আর আপনাদেরকে একটা আজকে অনুরোধ করব, সমস্যাটা আজকে আমাদের এমনই একটা সমস্যা যে ঘরে ঘরে মানুষ টিভি খুলে বসে আছেন এবং তারা প্রত্যেকেই আপনাদের সঙ্গে আজকে কথা বলতে চাইছেন। তাই আমরা যে উত্তরগুলো দেব একেবারে 2-1 কথায়, আজকে মানে অবজেক্টিভস টাইপ উত্তর আমরা দেব। সাথে কে রয়েছেন? হ্যালো, সাথে কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? বলুন। আমি কামারপুকুর থেকে রুন্নু ভট্টাচার্য বলছি। বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমার মানে চুলের গোড়াতে ছোট্ট ছোট্ট ফুসকুড়ি মতো হচ্ছে, হয়ে সেই জায়গাটা ব্যথা হচ্ছে, হয়ে 2-1 দিন পরে ওই ফুসকুড়িটা ভালো হয়ে গিয়ে খোসাটা উঠে যে চুলটা উঠে যাচ্ছে। এটা মানে এই কিছুদিন ধরে হয়েছে দেখছি এরকম। আমি এটা কি করলে সমাধান, বা কোন খাবার খেলে আমার খোসাটা বন্ধ হবে, এই আমি জানতে চাইছি। দিদি বাংলার এই প্রসঙ্গগুলো আমার খুব ভালো লাগে, বাংলার এই যে অনুষ্ঠান খুব ভালো লাগে। সাথে থাকুন। আমাদের সঙ্গে আরো একজন বন্ধু রয়েছেন, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, আমি শ্রেয়া ব্যানার্জি, আমি মহেশতলা থেকে বলছি। আমার 30 বছর বয়স। আমি বর্তমানে জিএফসি ট্রিটমেন্ট করা চুলের। আমার চুলটা খুবই পাতলা হয়ে গিয়েছিল, তো ওই জন্য ডাক্তারবাবু আমাকে সাজেস্ট করেন যে জিএফসি ট্রিটমেন্ট করানোর জন্য, কিন্তু সেভাবে আমি কিছু মানে উপকৃত হচ্ছি না। সেই ব্যাপারেই আমার ডাক্তারবাবুদের কাছে প্রয়োজন। আমি এখন কি করবো এই অবস্থায়? ঠিক, ডাক্তার দে। দুটো আলাদা প্রসঙ্গ। প্রথম প্রশ্নটা শুনে মনে হলো ক্রনিক সুপারফিশিয়াল ফলিকুলাইটিস, এক ধরনের ইনফ্লামেশন হেয়ার রুটে। এটার জন্য হয়তো শর্ট কোর্সে অ্যান্টিবায়োটিক দিতে হবে, আর একটা ভালো অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু, কিটোকোনাজল শ্যাম্পু উনি ইউজ করতেই পারেন। দ্বিতীয়টা একটু অ্যাডভান্স, আমরা একটু দেখি, আমরা একটু কিছুটা ছবি দেখে নিতে পারি, তাহলে আমাদের সুবিধা হবে। জিএফসি বলতে উনি যেটা বলছেন, এটা গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেটর। আমরা আগেকার দিনে প্লেটলেট রিচ, আগেকার দিনে না এখনও করা হয়, প্লেটলেট রিচ প্লাজমা বলে একটা ট্রিটমেন্ট আছে, সেই ধরনের ট্রিটমেন্ট করতাম। সেইটারই একটু অ্যাডভান্স ফর্ম হলো জিএফসি, যেখানে আমরা প্লেটলেটগুলো গোটা গোটা না দিয়ে ওখান থেকে গ্রোথ ফ্যাক্টরটা বার করে দিই। এই ধরনের জিএফসি কনসেন্ট্রেট কিট পাওয়া যায় এখনকার দিনে, এবং এটা খুব গুড অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট। এটা দিয়েই চুল গজায় তা না, কিন্তু বাকি আমরা যে মিনোক্সিডিল, ওরাল ওষুধ সবগুলোর সাথে এটা অ্যাড করলে পর এটা অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট হিসেবে মানা হয়। এবার একটা কথা বলা যায় যে কোনো কিছুই কিন্তু ফুল প্রুফ না। মানে এটা না যে ওই জিএফসিতে গিয়ে আটকে এরপরে আমরা কিছু অন্য ট্রিটমেন্টও করতে পারি। সেই প্রসঙ্গে আমরা দেখিনি ডাক্তারবাবু, মানে আমরা যারা চিকিৎসা করি তারা অনেক পেশেন্টের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পায়। একটু কনসিস্টেন্টলি দেখা যাক, একটু ফটো দেখে নিতে পারি। আমরা একটা ছবির দিকে চোখ রাখি। দেখুন, এটা কিন্তু এমনি ওষুধ খেয়ে আর লাগিয়ে এনার হয়তো 3 মাসের মধ্যেই গজিয়ে গেল, আবার এনার একটু 6 মাস লাগলো, কিন্তু এনারও ভালোই গজিয়েছে। হয়তো 100% আসেনি, কিন্তু আগের চেয়ে অনেকটা ইমপ্রুভ করা গেছে। আবার এলোপেশিয়া এরিয়াটা আমরা দেখি যেখানে হেয়ার লস হয়েছে, সেখানে কিছু কিছু ইনজেকশন দিয়ে আমরা চুল গজাতে পারি। এবং যেটা অনেকটা অ্যালোপেশিয়া এরিয়াটা হয়ে গেছে, তাদের ক্ষেত্রেও আমরা বিভিন্ন ট্রিটমেন্ট আছে। এখন মডার্ন মেডিসিনস আছে, টার্বান পুভা বলে একটা জিনিস আছে, ফটোথেরাপিস আছে, বিভিন্ন রকম ট্রিটমেন্ট করে কিন্তু তাদের ভালো রেজাল্ট পাওয়া যায়। দেখছেন যে আমরা এই ছবিটা দেখেছিলাম যে তার সাদা চুল ছাড়া সবই চলে গেছিল প্রায়, তারও চুল গজিয়ে যায়, এবং অন্য পেশেন্টের ক্ষেত্রে কিন্তু ভালো ইমপ্রুভমেন্ট পেতে পারেন। এইটার কথা উনি বলছেন, এটা প্লেটলেট রিচ প্লাজমা থেরাপি বলে, তারই একটা অ্যাডভান্স ফ্রম জিএফসি। সেটাতেও কিন্তু একটা অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট হিসেবে ভালো পাওয়া যায়। কিন্তু আপনি দুটো ছবি ক্ষেত্রেই দেখুন যে এটা কিন্তু হয়তো পুরোপুরি চুল গজিয়ে যাচ্ছে না, কিন্তু তারপরেও আমরা কিছুটা চুল হয়তো যাচ্ছে না, কিন্তু যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু করা যায় তত বেটার রেজাল্ট পাওয়া যায়। কিন্তু এটুকু বলাই যেতে পারে যে অ্যাডভান্স যে ট্রিটমেন্টগুলো আছে তাতে হেয়ার অ্যাটলিস্ট যে এই প্রোগ্রেস হয়ে যাচ্ছে, আরও খারাপ থেকে আরও খারাপ হয়ে যাচ্ছে, সেটা
সেটাকে রক্ষা করা যায়। এবং তারপরেও ট্রিটমেন্ট আছে। আমরা যদি এখন দেখেন একটু ছবিটা দেখি, ওই পেশেন্টের জন্য যে এক্সোজোম বলে একটা ট্রিটমেন্ট এসছে, সেটা আরেকটু অ্যাডভান্স ট্রিটমেন্ট, সেটাও একটা অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট, কিন্তু দেখা গেছে আমরা যদি পিআরপি বা জিএফসিতে ভালো রেজাল্ট না পাই, অনেক সময় আমরা এক্সোজোমে ভালো রেজাল্ট পেয়ে যাই। যেমন এই পেশেন্টটাকে তো আমি দেখা গেছে আগে পিআরপি করেছিলাম, ততটা রেজাল্ট পাইনি, কিন্তু এক্সোজোমে ভালো রেজাল্ট পেয়েছি। সুতরাং ডাক্তারবাবুদের সাথে কনস্ট্যান্ট কথা বলুন, আমরা নতুন নতুন যে মলিকুলগুলো আসছে তার সুযোগটা পেশেন্টের কাছে পৌঁছে দিতে পারবে। ঠিক, আমাদের সঙ্গে ফোনে আরো দুজন বন্ধু রয়েছেন। কে রয়েছেন? প্রথমে কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ একটু জোরে বলুন, আমি শুনতে পাচ্ছি না। আপনি কে বলছেন? মুর্শিদাবাদ থেকে অনিতা সান্যাল বলছি। বলুন। আমার বর্তমানে বয়স হচ্ছে 52। হ্যাঁ, আমার সেপরিক ডার্মাটাইটিস মানে আছে, সেটা 16 বছর বয়স থেকে সেটা শুরু হয়। মাঝে মাঝেই ট্রিটমেন্ট করেছি, কিন্তু মানে সেটা সেরে গেছে, আবার রেকার করেছে। এখন আমার মনে হচ্ছে এটা ড্রাগ রেজিস্ট্যান্স হয়ে গেছে। ড্রাগ রেজিস্ট্যান্স সেপরিক ডার্মাটাইটিস কি আদৌ সারে? আর এই রোগে কি চুল পড়ে? কারণ আমার চুল প্রচুর পড়ে গেছে এবং পাতলা হয়ে গেছে। আর আরেকটা, আমার বুড়োর চুলও আস্তে আস্তে পাতলা হয়ে যাচ্ছে, এবং সেটা মানে মাথা পর্যন্ত চুল কই, বুড়োও খুবই চুল কই। এরপরে আর একজন বন্ধু রয়েছেন। হ্যাঁ, আপনার কথা আমরা শুনলাম, এরপরে শুনবো পরে বন্ধুর কথা। কে রয়েছেন এবার আমাদের সাথে? নমস্কার ম্যাডাম। নমস্কার, বলছি আমি হরিণঘাটা থেকে শিলা মণ্ডল বলছিলাম। যে ম্যাডাম, আমার বয়স হচ্ছে 32। এই মাথার মাঝখানটা মানে শীতের কাছটাই হচ্ছে বেশি চুল পড়ে ফাঁকা হয়ে যাচ্ছে। ভিটামিন ডি থেকে শুরু করে অনেক কিছুই টেস্ট করিয়েছি, কিন্তু টেস্টের রিপোর্ট সব ভালো। ডাক্তারবাবু যেরকম বলেছে সব হেলদি খাবার খেতে, সেরকম হেলদি খাবারও খাচ্ছি। আর বিভিন্ন ওই কেটাগোনাজল শ্যাম্পু ইউজ করছি, আর বোনটেক প্রো বলে একটা হেয়ার সিরাম দিয়েছে, সেটা ইউজ করছি, কিন্তু মানে সেইভাবে কোনো সুরাহা হচ্ছে না। মানে চুল যখন থাকে, চুলটা মানে আমরা বুঝতে পেরেছি আপনার কথা থাকে না, মানে জট হয়ে যায়। আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, ছিঁড়ে ছিঁড়ে চলে আসার মতো হয়। একদম। এরপরে কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? কে বলছেন? বলছি কি, আমার মেয়ের 21 বছর, তার চুল পড়ে যাচ্ছে, তার হচ্ছে থাইরয়েড আছে, তা এখন 0 আচ্ছা, থাইরয়েডটা কত? থাইরয়েড কত এখন? এখন 0। ঠিক আছে, আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। ডাক্তার লাহিড়ী। আচ্ছা, আমরা তিনজনের কথা শুনলাম। প্রথমে তিনি 50 পেরিয়েছে। আগে দেখতে হবে তার সত্যি সেবোরিক ডার্মাটাইটিস না সেবোরিক সোরিয়াসিস। সোরিয়াসিস হলে আমি আগেই বলেছি সম্ভাবনা আছে, কিন্তু সেবোরিক ডার্মাটাইটিস সেটা আমরা যেটাকে ড্যান্ড্রাফ বা খুশকি বলি, সেটা এতই সুপারফিশিয়াল, তার থেকে চুলের ফলিকুলের ক্ষতি হয়ে চুল পড়ে যাওয়াটা একটু মুশকিল। তার কারণ ওনার 22 বছর 32 বছর বয়সেও সেবোরিয়া ছিল। সেবোরিয়া মানে অতিরিক্ত 16 বছর বয়স থেকে শুরু হয়েছে। 16 বছর বয়স, তখন কিন্তু চুলটা পড়তো না, চুলটা পড়ছে এখন 50-52 পেরিয়ে। সেটার সঙ্গে পোস্ট মেনোপজাল যে কারণ সেটা যোগ হয়েছে, আর ওনার এতদিন ধরে আছে সেটা সেবোরিক ডার্মাটাইটিস না সেবোরিক সোরিয়াসিস, সেটা দেখে সেটার চিকিৎসা সম্ভবত ওনার এখন ভ্রূর চুলগুলো পাতলা হয়ে যাচ্ছে। সেই জন্যই আমাদের সেটা দেখে একটা চিকিৎসা দিতে হবে। আর দ্বিতীয় যার কথা শুনলাম, সেটা কিন্তু একটা কোনো ক্রনিক অসুখ থেকেই অবশ্যই হচ্ছে টেলোজেন এফ্লুভিয়াম, যেটা এফ্লুভিয়ামের কথা ডক্টর দে বলেছেন। এবং 3 নম্বর যদিও উনি থাইরয়েডের লেভেলটা হয়তো ঠিকভাবে বলতে পারলেন না, কিন্তু সেটাও একটা ক্রনিক অসুখ থেকে হওয়া কোনো কারণে চুল পড়ছে 21 বছর বয়সে। আর 21 বছর বয়সে আরেকটা জিনিস বলছি, সত্যি যতটা চুল পড়ছে সেটাই কি ডাক্তারবাবুর কাছে তারা বলছেন, নাকি তার মা একটু অতিরিক্ত চিন্তা করছেন? তার কারণ সব মায়েরই চিন্তা তার মেয়ের চুল পড়ে যাচ্ছে, এই জিনিসটা আমাদের কাছে ভীষণভাবে তারা আসেন। এবং যখনই জানেন তো, কলকাতা থেকে যখনই ব্যাঙ্গালোর গেল বা ব্যাঙ্গালোর থেকে যখনই কলকাতা এলো, তখনই চুল পড়তে শুরু করে দিল। এই জিনিসগুলো কিন্তু আমরা রোজ শুনি, এবং এটার কোনো সম্পর্ক নেই স্থান পরিবর্তন বা জল পরিবর্তনের সঙ্গে। কিন্তু ডাক্তারবাবু, এটা তো সত্যি যে মেয়েটি ক্লাস 9-এ দুটো মোটা মোটা বিনুনি ঝুলিয়ে স্কুলে যেত, সে যখন কলেজে পড়ছে তখন তার ওই 2 বিনুনি 1 বিনুনিতে গিয়ে ঠেকলো। তারপরে যখন আরেকটু বয়স হলো 35 বা 36 বছর, তখন চুলটা কাটতে কাটতে তাকে কাঁধের ওপরে তুলে দিতে হলো। এটা কেন হয়? তার কারণটা হচ্ছে সে 16 বছর বয়সে যে তার
জীবনের যে সংঘাতগুলো ছিল, যে স্ট্রেসগুলো ছিল 35 বছরে সেটা চতুর্গুণিত হয়েছে। তার তখন একটা সংসার হয়েছে, তার চারিদিকে পৃথিবীটা জটিল হয়ে যাচ্ছে, সেটার প্রভাব পড়ছে চুলের উপরে। আর বয়সটাও 16 থেকে 35 হচ্ছে, সেটারও প্রভাব পড়ছে চুলের উপরে। কিন্তু কোনোভাবেই স্থান পরিবর্তন, মানে আমার বাপের বাড়ির জায়গার জলটাই সব থেকে ভালো ছিল, শ্বশুর বাড়িতে এসে আমার চুল পড়ে যাচ্ছে মানেই শ্বশুর বাড়ির জায়গার জলটা খারাপ, সেটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। সেটা হচ্ছে গ্রাস ইজ গ্রিনার অন দ্য অপোজিট সাইড, সাহেবরা যেরকম বলেন ঠিক সেই ব্যাপারটা। ডক্টর দিয়ে কিছু এই ব্যাপারটাতে আমরা সবাই শুনি যে জল পরিবর্তনের জন্য হেয়ার ফল হচ্ছে। এটা আমি একদম অর্থহীন ভাষায় বলতে চাই ডক্টর লাহিড়ীর সাথে একমত হয়ে, যে জল পরিবর্তনের জন্য হেয়ার ফল হয় না, কিন্তু স্থান পরিবর্তনে অন্য কিছু কিছু জিনিসের সমস্যা হয়। ধরুন আপনি একটা বাচ্চা ছেলে কিছু জব পেলো, সে ব্যাঙ্গালোরে গিয়ে চলে গেল, এখন তার ফুড হ্যাবিট কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেল। সে এখন কোনো অনলাইন অ্যাপ থেকে ফুড আনাচ্ছে, তাতে হয়তো সব রকমের নিউট্রিশনাল ডায়েট পাচ্ছে না। এইগুলো কিন্তু ডেফিনেটলি কারণ হতে পারে। খাবারের সঙ্গে সঙ্গেও তো কিছু কিছু হার্মফুল প্রোডাক্ট আমাদের শরীরের মধ্যে সেটা হতে পারে, এবং হতে পারে খাবারটা তার খুব একই ডাইমেনশন হয়ে গেল, যেটা ও যে খাচ্ছে। আগে মা অনেক রকমের সবজি খাবার দিত বা অনেক রকমের ফ্রুটস সেইগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা জলের ঘাড়ের দেশ চেপে যায়। তো এটা জল থেকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে কারা রয়েছেন, কে রয়েছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ, আমি রিনি পান বলছি, চপুর থেকে। বলুন। হ্যাঁ, বলছি সবার যে সমস্যা বলছে, আমারও এই একই রকমের সমস্যা। আমি 32 বছর বয়স, আমার হেয়ার ফলের সমস্যা হয়েছে। তো ডাক্তারবাবুদের কাছে আমার যেটা প্রশ্ন, একটু যদি ওনারা হেলদি লাইফস্টাইল শেয়ার করেন, মানে হেলদি হেয়ার মেনটেন করার জন্য আমাদের হেলদি হেয়ার লাইফস্টাইলটা কি কি হওয়া উচিত, সেটা যদি একটু শেয়ার করেন তাহলে খুব উপকার হয়। নিশ্চয়ই। আরো একজন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? কে বলছেন? আমরা শুনতে পাচ্ছি আপনার কথা, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি। আপনি টিভির ভলিউমটা বন্ধ করে ফোনে কথা বলুন। হ্যালো, আমি ভবানীপুর থেকে বলছি। আমার ছেলে 22 বছর বয়স, মাথায় এত খুশকি, একদম জট হয়ে থাকে। আচ্ছা, শ্যাম্পু ইউজ করে কিছুই খুশকি যাচ্ছে না। সাথে থাকুন ডাক্তার দে। প্রথম প্রসঙ্গে আসি, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে আমরা কি লাইফস্টাইল আমাদের জন্য হেয়ারের জন্য ভালো। প্রথমে বলে রাখি যে আমাদের যে সুষম খাদ্য, মরশুমি সবজি, মরশুমি ফল, এইগুলো খুব ইম্পর্টেন্ট। জল বেশি করে খাবেন, অনেকক্ষণ না খেয়ে থেকে একটা সফট ড্রিঙ্কস খেয়ে নেওয়া, এই ধরনের ডায়েট থেকে নিজেকে, মানে আমরা ইনসুলিন সার্চ যেটা বলি, এই বা প্রচুর সুগারি ফুডস, এইগুলো থেকে অ্যাভয়েড করবেন এবং স্ট্যান্ডার্ড খাবার খাবেন। এবং খাবার যেন অনেক রকমের শাক সবজি, ফ্রুট, ভেজিটেবলস থাকে। এবং প্রত্যেকটা সময়, মানে আমি দেখি এখন খুব ফ্যান্সি ফ্রুটস স্পেন থেকে অ্যাভোকাডো আসছে, এই ধরনের কিছু খেতে হবে না। যেটা আপনার লোকাল ফুড, যেই সিজনে যেটা এখন ম্যাঙ্গো, যখন মুসাম্বি, সেই রকম খাবেন, এইটাই যথেষ্ট। কিন্তু যেটা খুব ইম্পর্টেন্ট এবং বাঙালিদের ক্ষেত্রে কম দেখি, সেটা হলো এক্সারসাইজের অভাব। একটা দৈনন্দিন একটা 30 মিনিট হোক, 40 মিনিট হোক, একটা মাসেল ট্রেনিং, একটা এক্সারসাইজ প্রচণ্ড দরকার। এইটার অভাব কিন্তু আমি দেখি আমার মোস্ট অফ দ্য পেশেন্টের জন্য। আপনি বিশ্বাস করুন যে আপনি যদি রেগুলার এক্সারসাইজ করেন, আপনার ডায়েট যদি ভালো, আপনার চুল পড়ার সমস্যা 50% এমনিতেই কমে যাবে। এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। এর বাইরে আরেকটা জিনিস বলতে পারি, যে খুব বেশি তেল দেবেন না, স্পেশালি চুলের গোড়ায়। অ্যাজ এ কন্ডিশনার টাইপের আপনি তেলটা চুলের লেংথে একটু দিলেও দিতে পারেন, তাও আমি খুব বেশি বলবো না। কিন্তু অ্যাটলিস্ট চুলের গোড়ায়, স্ক্যাল্পে খুব বেশি তেল দেবেন না। এইটাও কিন্তু চুল অ্যাটলিস্ট সেবোরিয়া বাড়াতে পারে, এবং সেবোরিয়া থেকে আমরা পরে দেখেছি যে একটা হেয়ারের ক্ষতিও হতে পারে। আর খুব বেশি পরিমাণে পার্লার প্রসিজার করাবেন না। সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় রেগুলার বেসে যারা স্ট্রেটনিং করায় বা কোনো স্মুদিনিং করাচ্ছে, এই ধরনের করায়, বোটক্স করায় হেয়ার, সেটা অকেশনালি করলে খারাপ না, কিন্তু খুব বেশি করলে কিন্তু হেয়ারকে ফ্রিজি, ড্রাই অ্যান্ড ফাইনালি হেয়ার ফলের সমস্যা বেড়ে যায়। আরো একজন বন্ধু বললেন যে খুব গোড়ার মধ্যে খুশকি, জট পড়ে যাচ্ছে খুশকি থেকে। এবার এটা না ডক্টর লাহিড়ী যেটা বললেন, যে অনেক সময় খুশকি বলে পেশেন্ট ভাবে, কিন্তু আমরা যখন দেখি আইদার একটা স্ক্যাল্প এক্সিমা, যেমন সেবোরিয়া ক্যাপিটিস হতে পারে, অথবা সোরিয়াসিস বলে আরেকটা রোগ আছে, তার স্ক্যাল্প সোরিয়াসিস হতে পারে। এইটা না একটু ডাক্তারবাবুর কাছে গিয়ে আমরা যেটা বললাম, ট্রাইকোস্কোপি করে দেখা, স্ক্যাল্পটা দেখা, এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট করা অনেক ভালো। বাট একটা অ্যান্টি ড্যান্ড্রাফ কোনো শ্যাম্পু ইউজ করতে পারেন, কিটোকোনাজল শ্যাম্পু। যদি দেখছেন ঠিক না হচ্ছে, তাহলে লোকাল ডাক্তারবাবু, ডার্মাটোলজিস্ট যাদের কাছে আছে, তাদের কাছে গিয়ে কথা বলুন।
আমাদের সঙ্গে ফোনে আরো দুজন বন্ধু রয়েছেন। প্রথমে কে রয়েছেন? হ্যাঁ বলুন, কে বলছেন? আমরা শুনতে পাচ্ছি। কে বলছেন? আমরা শুনতে পাচ্ছি। নমস্কার। আমি ওড়িশা থেকে কে ধর বলছিলাম। বলুন। তো আমার প্রশ্ন হলো আমার ছেলের জন্য। কে ধর বাবু, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি। আমার ছেলের বয়স 34 34 বছর বয়স। সেম প্রবলেম, মাথার সামনের দিকটা টাক পড়ছে। তোর একটা স্পেশালিটি ছিল, বলছিলাম ওর ছোটবেলায় যখন জন্ম হয় তখন ওর মাথার মাঝখান থেকে একদম পুরো যেন ক্লিন শেভ মতো ছিল। পরে অবশ্য চুলগুলো গজিয়ে ওঠে, কিন্তু এখন আবার মানে পড়ে যাচ্ছে বলে বিয়ে হচ্ছে না, সেই জন্য ঝামেলায় পড়ে যাচ্ছে। আচ্ছা, আরো একজন বন্ধু রয়েছেন। কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ আপনি বলুন, আমরা তো শুনবো আপনার কথা। কি সমস্যা আপনার? হ্যালো হ্যালো। আমি আমোদপুর বীরভূম থেকে কথা বলছি। জানতে চাইছিলাম যে আমার মাথায় নতুন চুল গজায় না। আচ্ছা, কত বয়স আপনার? মাথায় হঠাৎ টাক পড়ে যাচ্ছে। আপনার এখন কত বয়স? গজায় না, কিন্তু টাক পড়ে যাচ্ছে। আপনার এখন কত? পড়ে না। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আপনারা শুনতে থাকুন, আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন। ডক্টর 31 বছর। আচ্ছা, প্রথম ডক্টর মিস্টার ধর যেটা কথাটা বললেন তার ছেলের ব্যাপারে, সেই জিনিসটা হচ্ছে তার ছোটবেলায় তার মাথায় চুল ছিল, সেই চুলটা একদম মাথা থেকে পড়ে গেছিল। নিউবর্ন বেবির ক্ষেত্রে অনেক সময় যেটা দেখি সেটা হচ্ছে কোনো কারণে, একটা প্রেশারের কারণে একটা অ্যালোপেশিয়া হয়, কিন্তু সেটা একেবারেই সাময়িক, তখন সেখানে আবার চুল চলে আসে। তাই জন্য ওই ছোটবেলা থেকে যে একেবারে একটু সংক্ষেপে উত্তরটা দিতে বলবো, কারণ আমাদের সময় শেষ। আর দ্বিতীয় যে বন্ধু বললেন তার মাথায় চুল গজাচ্ছে না, সেটা তার পারিবারিক কারণে, অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়ার কারণে না, অন্য কোনো কারণে, সেটা দেখে আমরা চিকিৎসা করলেই ভালো হয়। ডক্টর দের কথা আমি একটু টেনে বলি, সামনে পুজো আসছে। প্রথমে একরকম রং করে আবার বিজয়া দশমীর দিন আরেক রকম রং করে ফেলা চুলে, এগুলো কিন্তু বিপদ ডেকে আনে। যেটাই করবেন সেটা একটু পরিমিতভাবে করবেন। স্ট্রেটনিং, স্মুথেনিং, এগুলো একজন নিগ্রো তার চুলটাকে যদি ধরে স্ট্রেট করে দেওয়া হয়, সবার চুল কিন্তু ওই আমাদের যারা জাপানিজ আছেন, কোরিয়ান আছেন তাদের মতো হবে না। সমস্ত আলাদা মানব প্রজাতির বিভিন্ন রকমের চুল হতে পারে, তাই জন্য সকলেরই যে একই রকম চুল হতে হবে তার কোনো মানে নেই। তাই জন্য একটা পরিমিতি রেখে, যেটা উনি বারবার করে বললেন, আর অবশ্যই একটা সুষম খাদ্য, সুন্দর জীবন যদি যাপন করি। মনে রাখবেন, আমাদের মাথার চুলটা কিন্তু কোনো গাছ না, আমাদের শরীরেরই একটা অংশ। তা মানুষটা যদি সুস্থ থাকেন তার চুলও কিন্তু সুস্থ থাকবে, আর মানুষটি যদি অসুস্থ হন তার চুল কিন্তু অসুস্থ হবে। ডক্টর লাহিড়ী, খুব শেষে খুব ছোট্ট করে ট্রান্সপ্লান্ট নিয়ে দু চার কথা। যে কথাগুলো ডক্টর দে বললেন, নানা রকমের পদ্ধতি, পিআরপি করা বা নানা রকমই এখন এক্সোজোম যেগুলো এসছে, তারপরেও একটা সময় আসে যখন আর কোনো উপায় থাকে না। তখন এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, সামনে থেকে কিরম লাগছে, ফ্রন্টাল হেয়ার লাইন। আমি যদি বলি আমার মাথায় টাক ছিল, আপনাদের কেমন লাগবে? অনেকক্ষণ ধরে তো আমাকে দেখলেন। আমার মাথায় এই সামনে যে হেয়ার লাইনটা, সেটা কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট করে তৈরি করা হয়েছে, এবং সেটা প্রায় 1 দশক হতে চললো। তাই জন্য সেটা সম্ভব, এবং সেটা নিজেরই চুল, পেছনের থেকে আমাদের সামনে চুলে পরপর বসিয়ে দেওয়া হয়। সেটা দুরকমভাবে এফইউই অথবা এফইউটি দুরকমভাবে করা হয়। এছাড়াও এই দুটোর সংমিশ্রণ বিভিন্ন রকমভাবে তার এখন খুব উন্নত প্রথায় সেটা এখন করা হচ্ছে। যদি একজন প্রপার প্লাস্টিক সার্জন যিনি ট্রেইনড, অথবা প্রপার ডার্মাটোলজিস্ট যিনি ট্রেইনড এই ব্যাপারটায়, তিনি যদি হেয়ার ট্রান্সপ্লান্ট করেন, নিশ্চিন্তে করতে পারেন। কিন্তু দেখবেন তিনি যেন কোনো হাতুড়ে চিকিৎসক না হন, সেইখানে গিয়ে বিপদে পড়বেন না। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই, আমার বন্ধুদেরকে এই চুল পড়ার সমস্যা নিয়ে এত কিছু ভালো করে বুঝিয়ে বলার জন্য। যাবার আগে বন্ধুদের জানিয়ে দিই, আগামীকাল 21শে অগস্ট বৃহস্পতিবারের আমাদের বিষয় গ্যাস অম্বলে আয়ুর্বেদ। বিশেষজ্ঞ থাকবেন অধ্যাপক ডাক্তার শ্রীকান্ত পণ্ডিত, আয়ুর্বেদ বিশেষজ্ঞ, এবং অধ্যাপক ডাক্তার জয়দীপ ত্রিপাঠী, আয়ুর্বেদ বিশেষজ্ঞ, এবং সঞ্চালনায় রেশমি চট্টোপাধ্যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।